নমস্কার বন্ধুরা, আমাদের পরম মিত্র এবং পৃথিবীর সবচেয়ে বেশি প্রো ইন্ডিয়া দেশ ভুটান চুপিসারে এমন একটি সাম্রাজ্য দাঁড়া করিয়ে নিয়েছে যার ফলে সমগ্র বিশ্ব অবাক। এই দেশটি এতটাই প্রো ইন্ডিয়া যে কিছুদিন আগেরই কথা, যখন ভারতের এক সাংবাদিক ভুটানের প্রধানমন্ত্রীকে ভারত এবং চীনের ক্ষেত্রে ভুটান নিউট্রাল অবস্থানে দাঁড়িয়ে আছে বলেছিলেন, তখন ভুটানের প্রধানমন্ত্রী নিজেই আমাদের রিপোর্টারকে কারেক্ট করে বলেন যে ভুটান নিউট্রাল সেটা বলতেই পারেন, তবে ভুটান ভীষণভাবে প্রো ইন্ডিয়া। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই ছোট্ট দেশটি চুপিসারে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিটকয়েন রিজার্ভ নিয়ে বসে আছে, যার ফলে এই দেশটি এখন কোটি কোটি ডলারের ক্রিপ্টো সাম্রাজ্য গড়ে তুলেছে। সরকারি কর্মচারীদের বেতন দেওয়া থেকে শুরু করে ভ্রমণার্থীরাও এখানে ক্রিপ্টোকারেন্সিতেই পেমেন্ট করতে পারেন। ঠিক কিভাবে তারা এই অসাধ্য সাধন করলো, আর ভারত এই বিষয়ে ঠিক কোথায় দাঁড়িয়ে, ভিডিওটি শেষ হতে হতে সব কিছুই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি কী সে তো প্রায় সকলেই জানেন, তারা ঝাঁপ মেরে ভিডিওটির এই সময়ে চলে যেতে পারেন। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা। বিভিন্ন গেম খেললে যেমন কিছু গোল্ড কয়েন বা টাকা পাওয়া যায়, যা দিয়ে গেমের ভেতরের কোনো বস্তু কিনতে পারা যায় এবং সেটি আপনার ফোনের ভেতরেই থাকবে, হাতে নিতে পারবেন না। একই জিনিস ভাবতে পারেন এই ক্রিপ্টোকারেন্সিগুলিকেও। তবে এটি দিয়ে বাস্তবেই বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কেনাকাটা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই করা যায়। এবং পৃথিবীতে অনেক ডিজিটাল মুদ্রা রয়েছে, যার মধ্যে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয়, যেগুলিকে আপনি টাকার বিনিময়ে কিনতে পারবেন, অথবা আপনার কাছে ভালো কম্পিউটার থাকলে আপনি নিজেই ক্রিপ্টো মাইনিংও করতে পারেন। অর্থাৎ আপনি নতুন ক্রিপ্টো মুদ্রা খুঁজতে পারেন। এবং ভুটানও ঠিক তাই করছে। তারা তাদের অতিরিক্ত জলবিদ্যুৎকে নষ্ট না করে সেটি দিয়ে এখন ক্রিপ্টো মাইনিং করছে। তবে এখানেও ভুটান পরিবেশের খেয়াল রাখছে। ক্রিপ্টোকারেন্সির মাইনিং করতে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কয়লা অথবা তেল জ্বালিয়ে তৈরি করা হয়, যার ফলে পরিবেশ দূষণ হয়। কিন্তু ভুটানে 100% জলবিদ্যুৎ, এবং সেই জলবিদ্যুৎ দিয়েই চলছে বিটকয়েনের মাইনিং। তাই ভুটানের এই প্রকল্পকে বিশ্বজুড়ে সবুজ ক্রিপ্টো নাম দেওয়া হয়েছে। বর্ষাকালে যখন নদীতে জল বেশি থাকে, তখন ভুটান তাদের সেই অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে বিটকয়েন মাইন করছে। তবে অনেকেই হয়তো ভাবছেন যে হঠাৎ করে ভুটানের মাথায় এই আইডিয়া আসলো কী করে যে এক্সট্রা জলবিদ্যুৎ দিয়ে তারা বিটকয়েন খুঁজবে। ওই যে বলে না, সবচেয়ে কঠিন সময়ে ঠিক নতুন একটি দরজা খুলে যায়, তবে সেটি শুধুমাত্র সাহসীরাই দেখতে পায় এবং অন্যরা নিরাশ হয়ে হাল ছেড়ে দেয়। আপনারা তো জানেনই যে ভুটান প্রচুর পরিমাণে ভ্রমণার্থীদের ওপর নির্ভরশীল। ট্যুরিজম ভুটানের জিডিপিতে সরাসরিভাবে 10% এবং ইনডাইরেক্টলিভাবে 51% যোগ করে। তবে করোনার সময় বিশ্বজুড়ে লকডাউনের জন্য এটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং হোটেল, কারখানা সবই বন্ধ থাকায় ভুটানের অনেক বিদ্যুৎও বেঁচে যাচ্ছিল। তখনই তারা সেই অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে বিটকয়েনের মাইনিং করার সিদ্ধান্ত নেয়, যার ফলে 2025 সালের জুলাই আসতে আসতে ভুটান 12,000-এর ওপর বিটকয়েন হোল্ড করে বসে আছে, যার বাজার মূল্য প্রায় $1.3 বিলিয়ন। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের জিডিপি হলো $3.45 বিলিয়ন। অর্থাৎ বর্তমানে ভুটানের জিডিপি এর প্রায় 38%ই রয়েছে বিটকয়েনে। এবং এগুলো শুধু জমা করেই রাখছে না ভুটান, বরং সরাসরি বিটকয়েনের মাধ্যমে সেখানকার সরকারি কর্মচারীদের বেতনও দেওয়া শুরু করে দিয়েছে তারা। এমনকি ভুটান পৃথিবীর সর্বপ্রথম দেশ হয়ে গেছে যারা জাতীয় পর্যায়ে একটি ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করেছে পর্যটকদের জন্য, যার মাধ্যমে ভ্রমণের সময় হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘোরাফেরা প্রায় সব কিছুতেই এখন ক্রিপ্টোকারেন্সি দিয়ে পরিশোধ করা সম্ভব। সেখানে আমাদের ইউপিআইয়ের মতোই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্রিপ্টোতে পেমেন্ট করা যায়। পর্যটকরা ক্রিপ্টোতে টাকা দেন এবং ভুটানের ব্যাংক সেটিকে কনভার্ট করে ভুটানি টাকা ঢোকায় সেই ব্যবসায়ীদের অ্যাকাউন্টে। এর ফলে ব্যবসায়ীদেরও আর দাম ওঠানামার ঝুঁকি থাকে না। তবে ভারতের এইসব ক্রিপ্টোকারেন্সি নিয়ে ঠিক কী পলিসি? অনেক দিন আগে না শুনেছিলাম যে ক্রিপ্টো নাকি ভারতে ব্যান্ড হয়ে গেছে? তাহলে বর্তমানে সেটার কী খবর?
না, ভারতে ক্রিপ্টোয়ের কেনা বেচার ওপর কোনো ব্যান হয়নি, তবে এটি ভারতে কোনো আইনত মুদ্রা নয় এবং ভারত সরকার ক্রিপ্টোর ওপর ম্যাসিভ 30% ট্যাক্স প্লাস 1% TDS চার্জ করে। এই বিষয়ে প্রস্তাবিত বিল এখনও ঝুলে আছে। তবু 1.5 কোটির বেশি ভারতীয় ক্রিপ্টো ট্রেড করে। যদি টাইমলাইন বলি তাহলে 2013 সালে RBI ক্রিপ্টো ট্রানজ্যাকশানে সতর্কতা জারি করে। 2018 সালে ব্যাংকিং নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু 2020 সালে সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞাকে তুলে নেয়। এরপর 2022 সালে ট্যাক্স লাগিয়ে দেওয়া হয় এবং এখনও চূড়ান্ত কোনো আইন এই বিষয়ে পাশ হয়নি। অর্থাৎ ভারতের নীতি খুব সাবধানে চলা। তবে এই করে আমরা না আবার অন্যদের থেকে অনেকটা পিছিয়ে যাই, সেটিও ভাবতে হবে। বর্তমানে সবচেয়ে বেশি বিটকয়েনের রিজার্ভ আছে আমেরিকার কাছে 2 লক্ষের ওপর, তারপর চীন 1,90,000-এর কাছাকাছি। তবে এটাও ঠিক যে এই সব কারেন্সিতে প্রচণ্ড ঝুঁকিও রয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো রেগুলেশনের। বিটকয়েনের ট্রানজ্যাকশান এনক্রিপ্টেড হওয়ায় মানি লন্ডারিংয়ের ভয় থাকে। ক্রিপ্টোকারেন্সির দাম হঠাৎ অনেক বাড়া কমাও করতে পারে। খুব বেশি এটার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভবিষ্যতে আর্থিক বিপর্যয়ও আসতে পারে। এছাড়া বিটকয়েনের আসল মালিক কে সেটাও অজানা। অনেকেরই মতে আমেরিকার সরকারই নাকি প্রকাশ না করলেও তারাই পেছন দিক দিয়ে এটিকে কন্ট্রোল করে। এছাড়াও আপনারাই ভেবে দেখুন যে হঠাৎ করে যদি বিটকয়েনের দাম 50% কমে যায়, তাহলে ভুটানের 1.3 বিলিয়ন এক ঝটকায় 650 মিলিয়নে নেমে যাবে। অর্থাৎ ভুটানের এই পদক্ষেপ একটি মাস্টার স্ট্রোক তো অবশ্যই, কিন্তু এতে রিস্কও রয়েছে। তবে ওই যে বললাম, বিশ্বের সবচেয়ে বেশি প্রো ইন্ডিয়া দেশ ভুটান, তাই আমরা ভুটানকে কখনো ডুবতে দেব না, এটাও শিওর। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভুটান জন্যই এত বড় রিস্ক নেওয়া সম্ভব হয়েছে, কারণ ভুটানের পেছনে ভারত রয়েছে। তবে আমাদের পেছনে কেউ নেই, বরং বড় বড় শক্তিরা চায় যে আমরা যাতে কোনো ভুল করে বসি। তবে এটাও ঠিক যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে না চললে বাকিরা অনেক এগিয়ে যেতে পারে। যাই হোক, ভুটান দেখাচ্ছে যে কিভাবে পরিবেশকে রক্ষা করেও ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করা যায়। ভারতও হয়তো ধীরে ধীরে এর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো ভবিষ্যতের মুদ্রা কি বিটকয়েনই হবে? আপনার কি মতামত? আমাদেরও কি নিজেদের একটি ক্রিপ্টোকারেন্সি তৈরি করা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। তবে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাদেরকে আরও এমনই নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।